আসসালামু আলাইকুম। আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটার হচ্ছে যে কোর্স করতে CSE 235 আর আমি হচ্ছে হাসান আপনাদের আপনারা মনে হয় কয়েকজন চিনতে পারেন আমাকে। আমি আপনাদের ফ্যাকাল্টির সাথে নিউ জয়েন করছি। তাহলে এখন আমরা দেখি মাইক্রোপ্রসেসর যেটা বলা আছে। তো আমরা এখানে মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়? কিন্তু কম্পিউটার সম্পর্কে ধারণা আছে যে কম্পিউটার কি করে একটা ইনপুট নিয়ে ইনপুটের উপর কিছু প্রসেস করে সেটা থেকে পরবর্তীতে আমার একটা আউটপুট দেয়, আমার রিজনেবল একটা আউটপুট দেয়, আমার যেরকম আউটপুটটা দরকার আমরা সেভাবে বলে দিলে তখন হয়। তো এই কাজটা কি অ্যাকচুয়ালি কম্পিউটার করে? না, এটা প্রকৃতপক্ষে আমাদের মাইক্রোপ্রসেসরই কাজটা করে। ঠিক আছে, কম্পিউটার ভিতরে মাইক্রোপ্রসেসর মেইন কাজ হচ্ছে যে এটা। এখন দেখি তাহলে মাইক্রোপ্রসেসর কি করে সেটা একটু আমরা দেখি। Microprocessor is controlling unit of a microcomputer fabricated on a small chip capable of performing ALU, এটাকে arithmetic logic unit বলা হয়, operation and communicating with other device connect to it। ঠিক আছে, এখন এইখানে যে জিনিসটা বলছে সেটা যদি আমরা এই যদি ব্লক ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা অনেক সহজে বুঝতে পারবো। আচ্ছা দেখি তারপর এখানে কি কি বলছে যে মাইক্রোপ্রসেসর যেটা কন্ট্রোলিং ইউনিট অফ মাইক্রো কম্পিউটার। এখানে মাইক্রো কম্পিউটার বলতে কি বোঝাচ্ছে, কম্পিউটার কি বোঝাচ্ছে, যে কম্পিউটারে কি হবে মাইক্রোপ্রসেসরে কি করে সম্পূর্ণ কাজটা করা হয়। যে আমরা যে সিপিইউটা বলি সিপিইউটা অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, অনেকগুলো মাইক্রোপ্রসেসরের মধ্যে মানে এখন সিপিইউ যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আরো আধুনিক মাইক্রোপ্রসেসর, কিন্তু আমরা এখন ধরে নিই যে সিপিইউটা মাইক্রোপ্রসেসর। এবং ওইটার কাজটা কি, যে একটা ইনপুট ডিভাইস দিলে ও এর উপর কোনো কাজ করবে। এই মাইক্রোপ্রসেসরটা কি করে, একটা ইনপুট ডিভাইস থেকে একটা ইনপুট নিল, সেটাতে কিছু কাজ করলো, কাজ করার পর তারপর যেটা আউটপুট দিল। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি যে মাইক্রোপ্রসেসরের কাজ, যেটা আমরা ধরে নিতাম যে কম্পিউটারের কাজ যেটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর এই কাজটা করে। আর কম্পিউটার এটা হচ্ছে যে ভাস্ট একটা মেজরিটি মানে বিশাল একটা কাজের ভিতর হচ্ছে যে কম্পিউটারের কাজ। ঠিক আছে, তাহলে এখন এখানে কাজ কি, মাইক্রোপ্রসেসর কিন্তু কয়েকটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে যে প্রধানত এএলইউ, যেটাকে আমরা বলছি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর হচ্ছে রেজিস্টার অ্যারে, আর হচ্ছে কন্ট্রোল ইউনিট। দেখি এখানে তিনটা জিনিসের কাজ। প্রধানত আমরা দেখছি যে মাইক্রোপ্রসেসর মানে বেসিক যে বললাম জেনারেল ফর্ম অফ মাইক্রোপ্রসেসর, আমরা দেখবো মাইক্রোপ্রসেসরে আরো অনেক ভাস্ট একটা এরিয়া আছে ওখানে। আমরা এখন দেখি যে মাইক্রোপ্রসেসর প্রধানত এই তিনটা অংশ থাকবেই, সবগুলোতে এই তিনটা অংশ থাকবে। এর সাথে আর কিছু থাকতে পারে কিন্তু প্রধানত এই তিনটা অংশ থাকবেই। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার অ্যারে। তো এখন দেখি এগুলো স্টেপগুলো কি। অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা আছে সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক্যাল এন্ড লজিক্যাল অপারেশন কাজ করার জন্য ডাটার উপর। ঠিক আছে, এবং সেটা কোথা থেকে হয়, এটা মেমোরি থেকে নিয়ে আসবে আর না হয়তো ইনপুট থেকে নেবে। আমরা যদি বলি একটু উদাহরণ দেই, যে কম্পিউটার কোর্সে আমরা দেখছি যে যে আমরা যদি করে থাকেন যে স্ট্রাকচারাল প্রোগ্রামের ক্ষেত্রে ওইখানে দেখছি যে আমরা ইনপুট নেই ইউজার থেকে। ঠিক আছে, তো একটা নেই ইনপুট, আবার আমরা অনেক সময় কি করি যে এক্স এ আমরা নিজেরাই 10 জমা দিই। ঠিক আছে, যেমন আমরা যদি অনেক সময় কি করি এক্স এর ইনপুট আমরা কি করি স্ক্যানার যে আউট ইউজার থেকে নেই বাইরে থেকে, আবার অনেক সময় আমরা কি করি এক্স এর জায়গায় আমরা কনস্ট্যান্ট একটা ভ্যালু অ্যাপ্লাই করি। এই কনস্ট্যান্ট যে ভ্যালুটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে মেমরি। আমরা এখন ধরে নিই এটা মেমরি, আর যখন ইউজার থেকে নেওয়া হয় তখন এটাকে কি বলতে পারি আমরা ইনপুট ডিভাইস বলতে পারি। ঠিক আছে, তো ইনপুট ডিভাইস থেকেও নিতে পারি আর মেমরি থেকেও নেওয়া যেতে পারে। এই এলইউ কি করে এই পারফরম্যান্স গুলো করার সময় যে অপারেশন গুলো আছে, যে প্রধানত আমার যে ইকুয়েশনাল অপারেশন গুলো আছে যেমন অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন যেগুলো আছে সেগুলো এই এলইউ এর মাধ্যমে করা হয়। আর রেজিস্টার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যেমন বললাম যে কি বলে এটাকে, যে আমরা এক্স ওয়াই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি সেগুলা। কিন্তু এখন মাইক্রোপ্রসেসরে একটু ভেজাল আছে, যে মাইক্রোপ্রসেসরে হচ্ছে যে আমি যে কোনো ইচ্ছা ভাবে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না, এবং চাইলেই আমি যে আমি এক্স এর ডাটাটা রাখলাম, আমি এক্স কে আউটপুট হিসেবে দেখাবো। ঠিক আছে, বা আমি ওয়াই এর ডাটাটা রাখলাম, আমি ওয়াই কে আউটপুট হিসেবে দেখাবো। এগুলো মাইক্রোপ্রসেসরে করা যায় না। মাইক্রোপ্রসেসরে স্পেসিফিক কতগুলো ভেরিয়েবল আছে যেগুলোকে বলা হয় যে রেজিস্টারের মাধ্যমে আমি ভেরিয়েবল গুলো ডিফাইন করা হয়। ভেরিয়েবল গুলো আছে যেমন কি আমি আউটপুটের জন্য একদম নির্দিষ্ট কয়েকটা ভেরিয়েবল আছে, যেটা আমাকে যাই করি আমাকে যদি আউটপুট দিতে হয় অবশ্যই ওই ডাটাটাকে আমাকে কি করতে হবে, ওই ভেরিয়েবলে নিয়ে যেতে হবে, এবং তারপর যে আমি আউটপুট দিতে পারবো। আমি যদি ওই ভেরিয়েবলে না নিয়ে যাই তাহলে আমি কখনোই আউটপুট দিতে পারবো না। মাইক্রোপ্রসেসরে এগুলো কয়েকটা সীমাবদ্ধতা আছে। তো ওইগুলোর জন্যই যে এই রেজিস্টার অ্যারেটার কাজ। ঠিক আছে, তো এখানে রেজিস্টার অ্যারে দেখবো যে আমরা এ বি সি ডি ই এইচ এল এই কতগুলো অ্যালফাবেট থাকবে। এই লেটারগুলো আমরা তখন বুঝবো যে এই লেটারগুলো দিয়ে কি বোঝায়। দেখবো যে আমরা রেজিস্টারের ক্ষেত্রে যে আমার সময় দেখবো যে আমরা এ এল এ এইচ ই এ
এল এরকম কত কিছু লিখতেছি, এগুলো দিয়ে কি বুঝাবে সেগুলো আমরা ইনশাআল্লাহ যখন সামনে যখন আমরা একটা স্পেসিফিক মাইক্রোপ্রসেসর নিয়ে করব তখন আমরা দেখব। এটা হচ্ছে যে আমরা জেনারেল ফর্ম অফ মাইক্রোপ্রসেসর। তারপর যে কন্ট্রোল ইউনিটের কাজ দেখলাম যে আমরা এখন তাহলে আল্লাহর মধ্যে এএলইউ এন্ড রেজিস্টার এটা বুঝে গেলাম। এখন কন্ট্রোল ইউনিটের কাজ, কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে যে ডাটাকে ফ্লো করানো, যে ফ্লো অফ ডাটা আছে এবং ইনস্ট্রাকশন আছে সেগুলো কম্পিউটারের মধ্যে ফ্লো করানো, মানে কি আমার ডাটাকে ইনস্ট্রাকশনে নিয়ে যাওয়া আর এবং ইনস্ট্রাকশনে ডাটাতে নিয়ে যাওয়া। এখন এখানে একটু জানা দরকার যে ডাটা আর ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়। যেমন আমরা যদি বলি সিতে ডাটা বলতে আমরা নরমালি ওইটাই বলি যে নরমাল যে ডাটাগুলো আছে, যেমন আমরা x এর 10 রাখলাম বা x এর 20 রাখলাম বা x এর 30 রাখলাম, তাহলে 30 10 20 এগুলো হচ্ছে আমার জন্য ডাটা। ঠিক আছে, আর ইনস্ট্রাকশন বলতে আমরা যে কাজগুলো করতাম, যেমন যদি আমরা সি মানে সি প্রোগ্রামিং এর জন্য বলি তাহলে দেখি ফর লুপ, ফর লুপ আমরা একটা লিখতাম না, ফর লুপে কি দিতাম ইনিশিয়ালাইজার দিতাম, তারপর ইনক্রিজিং দিতাম, তারপর কন্ডিশন দিতাম। তাহলে এই পুরো একটা হচ্ছে স্টেটমেন্ট, আমরা এটাকে কি বলতাম সি প্রোগ্রামিং এ স্টেটমেন্ট বলতাম। তো এই একটা স্টেটমেন্টকে এখানে মাইক্রোপ্রসেসরে এখানে স্টেটমেন্ট বলবে না, এখন এখানে কি বলা হবে মাইক্রোপ্রসেসরে ইনস্ট্রাকশন বলা হবে। মানে আমরা কিভাবে কোডগুলো লিখবো, মাইক্রোপ্রসেসরে আলাদা একটা ভাষা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি দেখেন যে আমাদের কোডের সাথে এটা লেখা আছে, কোর্সের নামের সাথে মাইক্রোপ্রসেসর এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো তো এখানে হচ্ছে যে ওই এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ঠিক আছে, যে কোডগুলো লেখা হয় সেই কোডগুলোর প্রত্যেকটা লাইনকে বলা হয় এখানে ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো কন্ট্রোল ইউনিটের কাজটা কি ডাটা এবং ইনস্ট্রাকশনের মধ্যে কানেকশনটা রাখা। ঠিক আছে, সো এখন দেখি মাইক্রোপ্রসেসর মানে এই কাজটা প্রথমত কিভাবে করে। ঠিক আছে, এখানে মাইক্রোপ্রসেসর যেভাবে কাজটা করে মানে ওয়ার্কিং প্রসেস অফ মাইক্রোপ্রসেসর। এখন এখানে প্রধান কাজটা হচ্ছে যে মাইক্রোপ্রসেসর প্রথম কাজটা কি তিনটা ভাগে বিভক্ত, মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ও তিনটা ভাগে বিভক্ত ভাবে কাজ করে। একটা হচ্ছে ফেচ করা, ফেচ মানে আমরা হয় ইনপুট থেকে বা মেমোরি থেকে ফেচ করে নিয়ে আসা, ফেচ করে নিয়ে আসা মানে এটাকে আমরা তুলে নিয়ে আসা। এটা হচ্ছে ডিকোড করা, ডিকোড করা বলতে ইনস্ট্রাকশনটা কি বোঝাচ্ছে সেটা ডিকোড করে নিয়ে আসা। ঠিক আছে, তারপর যে এক্সিকিউট করা, ও কি করতে বলছে সেটা আমি করে ফেলা, এক্সিকিউট করা। ঠিক আছে, তাহলে এখানে প্রথম তিনটা কাজ, প্রথম কাজটা কি ফেচ করে নিয়ে আসা, ফেচ করে আসা মানে কি ওখান থেকে নিয়ে আসা হয় মেমোরি থেকে, নাই তো আমি কি করবো ইনপুট ডিভাইস থেকে, যেটা আমরা দেখছিলাম। তারপর ডিকোড করা, ইনস্ট্রাকশন কি করতে বলছে সেটা ডিকোড করে বের করা এবং পরবর্তীতে ওই কাজটা করা, এক্সিকিউট করা। আমাকে কি করতে বলছে এটা বুঝা, তারপর বুঝে কাজ করা। তাহলে তিনটা পোরশন। তাহলে এখন দেখি এখানে কি ইনস্ট্রাকশন। প্রথমত প্রথম কাজটা কি ও স্টোর করা, কিভাবে স্টোরেজ মেমোরিতে ফ্রম কম্পিউটার অফ কম্পিউটার ইন সিকোয়েন্সিয়ালি অর্ডার, এবং যখন মেমোরিতে স্টোর করা হয় এবং ও স্টেপ বাই স্টেপ কি করে ওই ইনস্ট্রাকশন গুলা মেমোরি থেকে নেওয়া হয় অর মেমোরি বা ইনপুট ডিভাইস। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ নেওয়া শুরু করে এবং তখন কি করে এটাকে ডিকোড করে, এবং ডিকোড করার পর এটা এক্সিকিউট করে ততক্ষণ যতক্ষণ একটা স্টপ ইনস্ট্রাকশন পাচ্ছে না। কতটা ভালো করে বুঝেন, এখানে স্টপ ইনস্ট্রাকশন একটা পাবো আমরা পরে। তো স্টপ ইনস্ট্রাকশন যখন পেয়ে গেল তখন কি করলো ও এই কাজগুলো বন্ধ করে দিয়েছে, মানে ফেচ করা, ডিকোড করা, এক্সিকিউট করা, এই কাজগুলো এখন কি করেছে স্টপ করে দিয়েছে। তারপরের কাজ কি, তারপর হচ্ছে যে রেজাল্টটা পাইছে সেটাকে বাইনারিতে কনভার্ট করা, বাইনারিতে কনভার্ট করে এটা কোথায় পাঠানো, আউটপুট পোর্ট বলতে আউটপুটে পাঠানো। ঠিক আছে, তো আমরা কাজগুলো কিভাবে করে, ও ফার্স্ট অফ অল কি করে মেমোরিতে কি করে ডাটাগুলো স্টোর করে, দেন এরপরে কি করে ওই স্টেপ বাই স্টেপ ওই মেমোরি থেকে কি করে ডাটাগুলো ফেচ করে নিয়ে আসে, তারপর ডিকোড করে, এক্সিকিউট করে। এই স্টেপ, এই তিনটে স্টেপ বারবার করতে হবে যতক্ষণ না ও কি পায় স্টপ ইনস্ট্রাকশন পায়। যখন স্টপ ইনস্ট্রাকশন পাইছে তখন ওর কি কাজ বন্ধ, এই কাজটা বন্ধ, মানে ইনস্ট্রাকশনের সাথে সম্পর্ক শেষ। তারপর কি করে ওইগুলো থেকে এখন এগুলো প্রসেস করার পর, এক্সিকিউট করার পর যে আউটপুটটা পাইছে সেটাকে কি করবে বাইনারিতে কনভার্ট করবে এবং সেটাকে কি করবে ও আউটপুট পোর্টে পাঠাবে। তো এই যখন প্রসেসটা চলতে থাকে, যখন ফেচ, ডিকোড, এক্সিকিউট এই অপশনে যখন যায় তখন কি হয়, তখন হচ্ছে রেজিস্টার স্টোর কি করে, রেজিস্টার যেগুলো আছে সেগুলো টেম্পোরারি ডাটাগুলো যেগুলো আছে সেগুলো টেম্পোরারি, মানে কি আমার যে এখন মেমোরি থেকে ডাটাটা নিলাম, আমার ডাটা নেওয়ার পর আমি প্রসেস করার পর হয়তো ডাটাটা চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জেবল ডাটাটা কোথায় রাখে, রেজিস্টারে রাখা হয়। তার জন্য এটাকে বলা হয় টেম্পোরারি ডাটা। ঠিক আছে, এটা পার্মানেন্ট না, টেম্পোরারি ডাটা। কারণ কি আমার এটা সেকেন্ড টাইমও আবার কাজে লাগতে পারবে, সেকেন্ড টাইম কাজে লাগলে আমি তো আবার মেমোরি থেকে নিব না, তখন কি করবো রেজিস্টার থেকে নিব, কারণ কি মেমোরি থেকে ফেচ করে নিয়ে আসার সময় বেশি লাগে। তার জন্য আমি মেমোরি থেকে না নিয়ে তখন কি করবো রেজিস্টার গুলো থেকে নিব। আর এলইউ তখন কি করে কম্পিউটিং কাজটা করে, মানে কি এলইউর কাজটা কখন শুরু হয়, যখন ডিকোড করছে, মানে কি করতে হবে বুঝতে পারছে, এখন করতে হবে কোথায়, এলইউ কাজটা করে, ওই কাজগুলো কি করে এলইউ করে। ঠিক আছে, তো এটা গেল যে মাইক্রোপ্রসেসরের স্টেপগুলো। আমার মাইক্রোপ্রসেসর একটা যখন ইনস্ট্রাকশন পায় ওই ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট করে, যেগুলো হচ্ছে যে ও কাজটা মাইক্রোপ্রসেসরের কাজটা।
তাহলে এখন দেখি ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর মানে কি মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা এত কথা বলতেছি মাইক্রোপ্রসেসর মানে কিভাবে ইভ্যালুয়েট হয়ে আসছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কি বলছিলাম যে এখানে কি বলে বাইনারি ফর্মে নিয়ে গেছে ঠিক আছে আমরা বাইনারি তারপর অন্যান্য জিনিসগুলো মানে সিস্টেম মানে নাম্বার সিস্টেম যেটা বলা হয় এটা কারণ মাইক্রোপ্রসেসরে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল বাইনারি থেকে ডেসিমাল আর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এগুলার কনভার্সনটা লাগবে তো আমি এটা নিয়ে একটা ক্লাস নেব ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা একটু ক্লাস নেব কারণ এটা আমার ডিটেইলস জানা লাগবে তখন আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী স্টেপগুলো বুঝতে পারবো তো এখন আপাতত জেনে নিই যে এখানে 4 বিট মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায় মানে মাইক্রোপ্রসেসরের ইভলিউশন হচ্ছে বলতে যে মাইক্রোপ্রসেসর যে প্রথম যখন আবিষ্কার হয়েছে তখন থেকে এখন আপডেট কি হলো এটা ফার্স্ট জেনারেশন গুলো বলা হয় 4 বিট মাইক্রোপ্রসেসর 4 বিট মাইক্রোপ্রসেসর বলতে আমি এখানে হাইয়েস্ট 4 বিটের ডাটা দেখাতে পারতাম যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি আমরা যদি বলি তাহলে এরকম কি 4 বিট বলতে হাইয়েস্ট এই তো এরকম 4 বিটের সংখ্যা দেখাতে পারতাম 4 বিটের সংখ্যার মধ্যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ বা এই 4 বিট ডাটাকে আমি আদান প্রদান করতে পারতাম তাহলে এখান থেকে কত হাইয়েস্ট কত পর্যন্ত বলতে পারি এই 4 বিট এটা হচ্ছে বাইনারিতে এখন যদি আমরা এটাকে কি চিন্তা করি ডেসিমালে যদি চিন্তা করি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে 0 টু কত এই যে 4 বিটের 1 আছে সেটাকে আমি কনভার্ট করলে ডেসিমালে কত আসে 15 আসে আপনারা যদি হিসাব করে দেখেন একটু দেখে নিন যে ডেসিমালে করলে এটা কত আসে 15 আসে এখানে যেটা লিখছি 4 বিটের বাইনারি 0002 0111 এটা হচ্ছে যে বাইনারিতে এবং এটা হচ্ছে 0 টু 5 তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট যে মাইক্রোপ্রসেসর যেটা আসলে সেটা হচ্ছে হাইয়েস্ট আমি যদি ডেসিমালে চিন্তা করি 0 টু 15 মাত্র 15 0 থেকে 15 এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারতো এর থেকে 15 থেকে বেশি যখন 16 17 18 হলে তখন কি করতে পারতো না কাজ করতে পারতো না মানে একটা মাইক্রোপ্রসেসর দিয়ে যখন আমি কাজ করতে পারতাম না তখন আমাকে অনেকগুলো মাইক্রোপ্রসেসর লাগতো আপাতত দূরে না যায় তো এটা হচ্ছে যে এই বিটগুলো ঠিক আছে তো এখন যদি আমরা বলি তাহলে ফার্স্ট অফ অল যে ফার্স্ট জেনারেশন যেটা আছে সেটা হচ্ছে কি 4 বিট মাইক্রোপ্রসেসর মানে 4টা বিট নিয়ে শুধু কাজ করতে পারে ওই মাইক্রোপ্রসেসরটা কি ছিল 1971 72 সালে আসছিল এবং অবশ্যই এটা ইন্টেল কর্পোরেশন দিছিল এবং ফার্স্ট এর নাম কি ছিল ইন্টেল 4004 4004 কেন স্বাভাবিক বুঝতে পারতেছেন এটা 4 বিট হওয়ার কারণে তাদের এটা 4004 সেকেন্ড জেনারেশন হচ্ছে যে 8 বিট মাইক্রোপ্রসেসর ঠিক আছে এবং এটাও অবশ্যই আবার ইন্টেল কর্পোরেশনে দিয়েছে এবং ওটার নাম রাখা হয়েছিল ইন্টেল 8004 এবং পরবর্তীতে নতুন ভার্সন যেটা ছিল ইমপ্রুভ ভার্সন একই সালে 8088 আসছিল ঠিক আছে এটা হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর আর এই যে থার্ড জেনারেশন যেটা আছে 16 বিট আমরা যদি কাজ করি তা আমরা কাজ করব এটা নিয়েই এই পোরশনটা নিয়ে বেশি কাজ করব এটা নিয়ে এই মাইক্রোপ্রসেসর যেখানে আছে এখানে দেখবেন যে থার্ড জেনারেশন যেটা আছে সেটাতে বলছে যে ইন্টেল 8086 এবং জিলং Z800 এবং আরেকটা হচ্ছে 80286 এই তিন ধরনের ইন্টেলেরই তিন ধরনের মাইক্রোপ্রসেসর ছিল এগুলো সবগুলো 16 বিটের মাইক্রোপ্রসেসর ইট মিন্স এখন কয়টা বিট নিয়ে আমি কাজ করতে পারবো একসাথে 16 বিট ঠিক আছে 16 বিট বলতে তাহলে আমার কত হয় 65,000 এর মতো 0 টু 65,000 পর্যন্ত এখন আমি নাম্বারের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো ঠিক আছে ডেসিমেলে যদি চিন্তা করি আমরা সো এখানে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে ইন্টেল 8086 আমরা পরবর্তীতে যাই করব আমরা শুধু এই মাইক্রোপ্রসেসর নিয়ে চিন্তা করবো এতগুলো মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা ক্লাস করতে পারবো না যেহেতু এখানে শর্ট টাইম তার জন্য আমরা শুধু ইন্টেল 8086 নিয়ে কথা বলবো তো এটা যে থার্ড জেনারেশন যখন 16 বিট মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়েছিল দেন কি হয়েছে দেন হচ্ছে যে আমার সো আমার এরপর কি আসলো এরপর যে ফোর্থ জেনারেশন যেটা হচ্ছে 32 বিটের ঠিক আছে 32 বিটের যে জেনারেশনটা আছে সেটা হচ্ছে যে মোস্ট পপুলার তখন অনেকগুলো আসছিল ইন্টেল কর্পোরেশন বাদও জিল্যাং যেরকম আমরা দেখতাম যে জিল্যাং আসলো আর অনেকগুলো কোম্পানি ছিল তার মধ্যে সবচেয়ে পপুলার ছিল যে ইন্টেল 80386 ঠিক আছে এবং ফিফথ যে জেনারেশনটা আছে এখন লেটেস্ট জেনারেশন এবং এখন বর্তমানে এই জেনারেশনে আমরা আছি মানে 64 বিট মাইক্রোপ্রসেসর আমাদের যে লেটেস্ট যে মাইক্রোপ্রসেসর আছে সেটা হচ্ছে 64 বিট মাইক্রোপ্রসেসর সেটা হচ্ছে যে ফিফথ জেনারেশন সেটা শুরু হয়েছে 1995 থেকে এবং এখন যে একদম নতুন একদম যেটা আমরা যেটাকে বলা হয় পেন্টিয়াম প্রো সিপিইউ ঠিক আছে এখন হচ্ছে যে এটাও ইন্টেলেরই আছে পেন্টিয়াম প্রো সিপিইউ এবং এর বাদেও আরো অনেকগুলো আছে 64 বিট মাইক্রোপ্রসেসর টেলিরন ডুয়েল কোয়াড অক্টা কোর প্রসেসর ঠিক আছে অনেকগুলো পাওয়া যাচ্ছে যখন মাইক্রোপ্রসেসর তাহলে আমরা একটু হালকা ধারণা পেতে পারলাম যে মাইক্রোপ্রসেসর জিনিসটা কি এবং ও কিভাবে একটু কাজ করতে পারে বেসিক জেনারেল ফর্মটা পাইছি আমরা যে মাইক্রোপ্রসেসর জিনিসটা কি মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে এবং মাইক্রোপ্রসেসর কিভাবে ইভালুয়েট হয়ে এখন মাত্র 4 বিট থেকে এখন 64 বিটে আসতে পারছে ঠিক আছে 64 বিট যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে 1 বিলিয়নের উপরে ডেসিমালে যদি চিন্তা করি সরি 100 বিলিয়নের উপরে
মানে 100 বিলিয়ন বলতে আনুমানিক 1000 কোটি সংখ্যা, মানে একটা সংখ্যাতে 1000 কোটি পর্যন্ত ভ্যালু ও একসাথে অ্যাটাক করতে পারে এখন, ঠিক আছে। সো এইভাবে কাজ করে এখন আমরা বর্তমানে আছি কি 64 বিট মাইক্রোপ্রসেসর। তাহলে আজকে যেটা হচ্ছে, আজকে প্রথম ক্লাস থাকার কারণে আমি এত মানে কি এত কিছু পড়াচ্ছি না, আমি যদি আজকে কি দেখালাম যে মাইক্রোপ্রসেসর কাকে বলে, মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে এবং এর ইভ্যালুয়েশনটা। তো আমরা যেটা করব যে আমাদের আউটলাইন, কোর্স আউটলাইনটা কি হবে যে 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা কাজ করব। আমরা এরপর থেকে দেখবেন অনেক জায়গায় আমি এমপি লিখবো, এমপি দিয়ে কি বুঝাবো, মাইক্রোপ্রসেসরের শর্ট ফর্মটা। আর আমাদের যে বইটা এখানে আমরা ইউজ করব সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং প্রোগ্রামিং এন্ড হার্ডওয়্যার, থার্ড এডিশন, ডগলাস গ্রিহল এবং এসএসপি রাও, ঠিক আছে। এই বইটা একটু একটু নিয়ে নেন, ভালো হয়। আর এখানে আমরা যে স্টেপগুলো করব সেগুলো যে প্রথমত 8086 যে মাইক্রোপ্রসেসর আছে সেটা আর্কিটেকচারটা দেখব। মানে আমরা কি বললাম যে এএলইউ আছে, একটা মাইক্রোপ্রসেসর কি কি আছে, এএলইউ আছে, কন্ট্রোল ইউনিট আছে এবং রেজিস্টার অ্যারে আছে। তাহলে আমরা ওই আর্কিটেকচারের ভিতরে দেখব যে এএলইউ কোথায় বসানো আছে এবং রেজিস্টারগুলো কিভাবে বসানো আছে এবং কন্ট্রোল ইউনিটগুলো কিভাবে নিজেদের সাথে কানেক্টেড আছে। আর পিন কনফিগারেশন দেখবো আমরা 8086 এর, আমরা দেখবো যে এটা কি বুঝায় পিন কনফিগারেশন। আপনারা যদি ডাটা কম করে থাকেন, ডাটা কম ক্লাস করে থাকেন, তাহলে হয়তো তখন আপনারা দেখছেন যে এন্ড গেটের যে পিন কনফিগারেশন গুলো দেওয়া থাকে, তারপর এন্ড গেটের যে ডিভাইস গুলো দেওয়া থাকে, এন্ড গেট, অর গেট, ওগুলো ডিভাইস ওই রকমের মধ্যে মাইক্রোপ্রসেসরের ডিভাইসটা সেমই হয়, প্লাস শুধু পিন নাম্বার গুলো বেশি থাকে। তারপর আমরা দেখবো যে বেসিক নাম্বার অফ সিস্টেম, বেসিক নাম্বার সিস্টেম আমরা যেরকম বললাম যে বাইনারি টু কিভাবে ডেসিমেল এবং ডেসিমেল টু কিভাবে হেক্সাডেসিমেল বা বাইনারি টু কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, কিভাবে দুটো বাইনারি সংখ্যা যোগ বিয়োগ হয়, তারপর কিভাবে হেক্সাডেসিমেল দুটো সংখ্যা যোগ বিয়োগ হয়। তো আমরা এখানে আরেকটা পদ্ধতি করব বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল। এটা একটু ইম্পর্টেন্ট আছে কারণ কি এখানে মাইক্রোপ্রসেসর এটাও ইউজ হয়। তো আমরা আনুমানিক 4 ধরনের প্যাটার্ন করব। অক্টালও আছে কিন্তু অক্টালটা আমাদের মাইক্রোপ্রসেসরে এত ইম্পর্টেন্ট না, তার জন্য আমরা এটা ইগনোর করে যাব। তো বেসিক নাম্বার সিস্টেম করব, এরপর আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এমপি মানে মাইক্রোপ্রসেসরের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লাগে সেটার একটা বেসিকটা নিব, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা। তারপর যে ডাটা অ্যাক্সেসিং ডাটা ফ্রম মেমরি, মানে মেমরি থেকে কিভাবে ডাটা অ্যাক্সেস করে এবং অ্যাক্সেস করতে গিয়ে কি কি প্যাটার্নে কাজ করে সেটা আমরা দেখব। আর এরপর আসবে যে একদম মেইন ফ্রেম, মানে 80 মাইক্রোপ্রসেসর 8086 এর মেইন ফ্রেম গুলো আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, অ্যাড্রেসিং মোড, তারপর যে ইনস্ট্রাকশন সেট। ইনশাআল্লাহ আমরা যতটুকু শেষ করতে পারি এখানের মধ্যে, যতটুকু শেষ করতে পারি আমরা চেষ্টা করব সম্পূর্ণ শেষ করার জন্য। যদি না হয় তখন দেখা যাক আল্লাহর মতো আমরা কতটুকু করতে পারি। আজকে দুটোই থাক, আর ইনশাআল্লাহ এরপরে ক্লাস থেকে আমরা একটু সিরিয়াসলি ক্লাস করব। আচ্ছা, ভালো থাকেন সবাই।